আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন চট্টগ্রাম জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অন্যতম একজন শীর্ষস্থানীয় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির একজন কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব, উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ এর চেয়ারপারসন হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, চট্টগ্রাম এক মিরেশ্বরের নন্দিত মুখ হিসেবে যার নামটি সুবিদিত, সেই বিদগ্ধ একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব শামিমা ইয়াসমিন মিথিলা আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করে আমরা আজকে যিনি একজন তৃণমূলের ব্যক্তিত্ব, যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের সেবা করছেন, আর জাতীয়তাবাদী আদর্শের চর্চা করছেন এবং জাতীয়তাবাদী আদর্শ রাজনীতি করতে যে নিগৃহীত হয়েছেন, সাবেক সরকার দ্বারা বিভিন্নভাবে নিষ্পেষিত হয়েছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব একজন রাজনৈতিক বিশ্লেষক যারা শামিমা ইয়াসমিন মিথিলাকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি জানাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, পড়াশোনার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ ধারণ এবং এই ছাত্র অবস্থা থেকে বর্তমান অবধি রাজপথে যে নেতৃত্ব দিয়েছেন, শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত নেতৃত্বে আপনি নেপথ্যে দায়িত্ব পালন করেছেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা ছিল, প্রেরণা ছিল বা কি উৎসাহ বা উদ্দীপনার ভিত্তিতে অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়া ভাই আমাকে প্রশ্নটি করার জন্য। আসলে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বাবা, আমার ভাইয়েরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সবসময় এলাকার মানুষের সেবা করে আসছেন, দেশের মানুষের কল্যাণের জন্য তারা সবসময় নিবেদিত থেকেছেন বলে আমি সচক্ষে দেখেছি। আর সেটা দেখতে দেখতেই আসলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি আমার ছোটবেলা থেকে একটা ভালোবাসা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপট থেকে যখন আমি স্কুলে নবম দশম শ্রেণীতে পড়ি তখন থেকেই আমি আসলে ছাত্রদলের রাজনীতির সাথে একটু একটু করে জড়িয়ে পড়েছি এবং বিশ্ববিদ্যালয়ে এসে পুরোদমে আমি জড়িত হয়ে যাই। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দেখেছি বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তখন সমস্যা সমাধানের জন্য আমরা ছাত্রদলের যারা ছিলাম তারাই আসলে আমরা এগিয়ে এসেছি। আর আমাদের বিষয়টা চিহ্নিত হয়েছে বলেই পরবর্তীতে যখন আপনার আওয়ামী লীগ সরকার গঠন করেছে তখন আসলে আমরা যারা ছাত্র দলের সাথে জড়িত ছিলাম আমাদের কোথাও চাকরি হয় না। এক্ষেত্রে আমার কথাটা একটু বলি, আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রেজাল্টধারী, অনার্স এবং মাস্টার্স দুইটাতেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপরও দেখা যায় আমার সাথে যে 17তম হয়েছে সেকেন্ড ক্লাস তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। আমি এর বাইরে থেকে যাই এবং শুধু আমার বিশ্ববিদ্যালয়ে না, বাংলাদেশের কোথাও আমরা যারা ছাত্র দলের সাথে ছিলাম তাদেরকে আমাদের কোথাও চাকরির সুযোগ দিয়ে আমাদের মেধা থাকা সত্ত্বেও আমাদেরকে সুযোগ বঞ্চিত করা হয়েছে। এইভাবেই যে আপনি বঞ্চনার কথা বললেন, বৈষম্যের কথা বললেন, এই বৈষম্যের মাধ্যম দিয়েই কিন্তু এটা রাষ্ট্রের উদ্বুদ্ধ হয়েছে। ছোট বৈষম্য বড় বৈষম্যের রূপ নিয়েছে। 1971 সালের 7ই মার্চে যিনি বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে 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 একটা জায়গায় জাতিকে নিয়ে আসলেন, স্বপ্ন দেখাচ্ছেন তিনি স্বাধীনতা দিবেন, চূড়ান্ত পর্যায়ে গিয়ে তিনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলে তার ঘোষণাটি শেষ করেন বা পাকিস্তান জিন্দাবাদ বলে ঘোষণাটি শেষ করেন। তথ্যসূত্র আওয়ামী লীগের সাবেক একজন মন্ত্রী তিনি তার বইতে উল্লেখ করে গেছেন এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদকের কন্যা তার নেতা এবং পিতায় বইতে উল্লেখ করেছেন যে জনাব শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ ঘোষণাটি দিয়েছিলেন। আরো 18 দিন চলে গেল, একেবারে 25শে মার্চের কালোরাত্রির টান উত্তেজনাময় একটা প্রেক্ষাপট। তিনি এদেশ থেকে পাকিস্তানিদের কাছে চলে গেলেন আত্মসমর্পণ করে, নিজের পরিবারকে সুরক্ষিত জায়গায় রেখে। এমন অবস্থায় সেনাবাহিনী থেকে উই রিভোল্ট বলে যে মানুষটি বাংলার আকাশে বাংলার কাছে আবির্ভূত হলেন, তারকা রাজির মতো যে দিগ্বিজয়ী বীর আমাদের স্বাধীনতার জন্য ঘোষণা দিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজপথে পথ চলা। আপনারা যেহেতু বীর চট্টলার মানুষ, ওই যে 26শে মার্চের প্রথম প্রহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণাটি দিয়েছিলেন, চট্টগ্রামের ইথারে তো সেইগুলি এখনো ভাসছে। চট্টগ্রামের মানুষের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই দিনের ঘোষণাটি আপনি আসলে পরম্পরার মাধ্যম দিয়ে আসলে কিভাবে জানতে পারেন? আসলে সেই দিনের ঘোষণাটি দেশের মানুষের
পালস বুঝতে পেরে জিয়াউর রহমান দেশের মানুষের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি দেশের মানুষের উপলব্ধি বুঝতে পেরেছেন, যেটা হচ্ছে তৎকালীন শেখ মুজিবুর রহমান বুঝতে না পেরে তিনি কিন্তু সেফ এক্সিট করেছেন বলা যায়। আর সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে জিয়াউর রহমান রিভোল্ট বলে আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এবং সেই ঘোষণায় আসলে আমাদের আপামর জনসাধারণ সহ, ডিফেন্স সহ আপামর জনসাধারণ সহ সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজকে তিনি যদি ঘোষণা না দিতেন, ঠিক ওই মুহূর্তটায় আসলে আমরা আজকে এই জায়গায় বসে কথা বলতে পারতাম না। তো এর পরবর্তীতেও আমরা দেখেছি যখন হচ্ছে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে নির্বিচারে মানুষ হত্যা করতে শুরু করে, তখনও কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় দিশেহারা হয়ে উঠেছিল যে এই অত্যাচারী স্বৈরাচার, তখনও কিন্তু শেখ মুজিবুর রহমানের স্বৈরাচারী মনোভাব আসলে ফুটে উঠেছিল। সেই স্বৈরাচারী সরকার থেকে মানুষ কিভাবে মুক্ত হবে। এরপরও আমরা আসলে যেটা দেখি, আপনি হয়তো জানেন জিয়া ভাই, যে ৭৫-এর পরে বাংলাদেশে যে একটা ক্রিটিক্যাল একটা সমস্যার মধ্যে বাংলাদেশ পতিত হয়েছে, এরপরে জিয়াউর রহমানকে হাউস অ্যারেস্ট করা হলো। আপামর জনসাধারণ এবং সিপাহী জনতা, যাকে বলে সিপাহী জনতা, জিয়াউর রহমানকে হাউস অ্যারেস্ট থেকে ৭ই নভেম্বর আপনার বের করে নিয়ে এসে বাংলার মসনদে বসালেন, বাংলাদেশের মসনদে বসালেন। এই জন্যই যে সাধারণ জনতা আসলে বুঝতে পেরেছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিয়াউর রহমানের মতো একজন সৎ, উজ্জীবিত, আদর্শবান একজন নেতা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। জি, ৭২-এ যে ব্যক্তির জন্য এদেশের মানুষ অপেক্ষা করছিল, স্বাধীনতা এসে গেল, যেভাবে হোক আসলো, তিনি আসলেন, তার জন্য ফুলেল শুভেচ্ছা দেওয়া হলো, এত সম্মান করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, তাতে বাঙালি জাতি রাজি। তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, তাতেও রাজি। তিনি জাতির পিতা হতে চান, তাতেও রাজি। তার সবকিছুতে যে জাতির রাজি ছিল, সেই জাতিকে তিনি যেভাবে খামোশ করার জন্য একদলীয় শাসন নীতি করার কারণে ৩.৫ বছরে বাংলাদেশ করে ফেললেন, তলাবিহীন ঝুড়ি তৈরি করলেন, দুর্ভিক্ষের বাংলাদেশ তৈরি করলেন, বাক স্বাধীনতা হরণ করলেন, যার কারণে ৭২-এর মানুষটি কেন যেভাবে ৭৫-এ বঙ্গ শত্রু হয়ে গেলেন, ৭২-এর হিরো যেভাবে ৭৫-এ জিরো হয়ে গেল, এই ইতিহাস থেকে দেশের মানুষের জন্য আসলে কি শিক্ষা রয়েছে? আসলে দেশের মানুষের জন্য শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আপনি যেমন জিয়াউর রহমান আজকেও মানুষের হৃদয়ে বহমান। কেন বহমান? উনার ভালো আদর্শের কারণে, ভালো নীতির কারণে। উনি তার পকেট ভারী করেন নাই। যে কারণে হচ্ছে শেখ মুজিবুর রহমান জিরো থেকে হিরো হয়ে গেলেন, সেটা হলো তার একচোখা নীতি, সেটা হলো তার স্বৈরতান্ত্রিক মনোভাব, এবং সর্বশেষ আমরা জানি বাকশাল গঠনটাই হচ্ছে তার শেখ মুজিবের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আর এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ব্যতিক্রমভাবে দেখি যে সকল মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন জিয়াউর রহমান তার আদর্শ দিয়ে, এবং তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম বহুদলীয় গণতন্ত্রের সূত্রপাত করেছেন, যেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান আমাদের সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে, রাজনীতি করার স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু আসলে বন্ধ করে দিয়েছেন। সেই জায়গা থেকে আসলে উত্তরণের পথ দেখিয়েছেন আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এদেশের স্বাধীনতার পরে একজন জাতির পিতার দরকার ছিল? তাকে যে শেখ মুজিবুর রহমানকে মানুষ গ্রহণ করতো, কিছু না কিছু করছিল, আস্তে আস্তে গ্রহণ করছিল। যদি তিনি সেই ধরনের ভালো কিছু দেখাতেন তাহলে হয়তো তাকে গ্রহণ করতো। কিন্তু তিনি যেটা করলেন, তাকে জাতির শত্রু হিসেবে বিবেচনা করা হলো। তার হত্যার পরে তার লাশ দমন করার লোক হচ্ছিল না। দীর্ঘ সময় ৩২ নম্বরে তার লাশটি পড়েছিল। প্রতি ১৫ আগস্টে শেখ হাসিনা তার আমলে কান্না জড়িত কণ্ঠে বলেছিল, কেউ কে ছিল না আমার পিতার লাশটি ধরার। নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, মাত্র ১৮ জনকে পাওয়া গেল। কাপড় কাচা সাবান তার লাশ দাফনের জন্য হলো, তার লাশ দাফন করার জন্য রিলিফের কাপড় হলো, ভালো কাপড়ের কাপড় জুটলো না। একজন মানুষ কতটা অসহায় হলে, নিজেকে কতটা অসহায় করলে, কতটা দেউলিয়া করলে তার চরমতম পরিণতি ইতিহাসে আসলে লিপিবদ্ধ হয়েছে। হ্যাঁ, আসলে এটা আমরা সারা বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখেছে বিষয়টা। আমরা সেটা শুনে শুনে বড় হয়েছি, এবং এগুলো এখন আমরা আমাদের দেখার সুযোগ হয়নি, আমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমরা সেই সময়ের যে অত্যাচার, নিপীড়নের দৃশ্য, সেই সত্যগুলো আসলে এখন প্রকাশিত হচ্ছে। সেই সময় যে গুরুত্বপূর্ণ বইগুলো প্রকাশিত হয়েছে, যে আমার ফাঁসি চাই, এই ধরনের, হ্যাঁ ইয়েস, তো এই বইগুলো আসলে আমাদের এই জেনারেশনকে পড়তে দেয়া হয়নি। তো যেগুলো আসলে আমরা এখন জানছি, আর
আমরা পড়তে না দেয়া হলেও মানুষের আসলে বৈশিষ্ট্য প্রকাশ পাবেই, আর সেই বৈশিষ্ট্য প্রকাশের কারণে সারা বাংলাদেশের মানুষ আজকে তাদেরকে। সেক্ষেত্রে একটা গ্যাপ রয়ে গেছে কিনা তাহলে ৭৫ ৭ নভেম্বরে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেশের মানুষ জীবন বাজি রেখে সেই সময় সেনা ব্যারাক থেকে মুক্ত করে দেশের শাসনভারে আনলো, যে সেক্ষেত্রে সত্যিকার বাঙালির বাংলাদেশি বন্ধু বাংলাদেশি পেল, আমরা বাংলাদেশিরা পেলাম কিনা, সত্যিকার জাতির আমরা পিতা পেলাম কিনা, কেন মুক্তিযুদ্ধের ঘোষণার ক্ষেত্রে তার জাতির পিতার একটি ভূমিকা তিনি দেখালেন, আবার দেশকে গঠন করার জন্য একেবারে দেশটাকে লালন পালন করলেন, পিতৃস্নেহ দিয়ে দেশকে ধারণ করলেন। সেক্ষেত্রে জাতির পিতার সত্যিকার কাজটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গেছে না, বাংলাদেশের সঠিক বন্ধু হিসাবে তিনি কাজটি করে গেছেন কিনা, তিনি সঠিক আমাদের বাংলাদেশি প্রিয় বন্ধু কিনা। শুধু প্রিয় বন্ধু তা না জিয়া ভাই, তার চেয়ে অনেক বেশি কিছু আমি মনে করি। তিনি আসলে আমরা বলতে পারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন বাংলাদেশী, যিনি বাংলাদেশিদের জন্য তার সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তার সমস্তটা দিয়ে, সমস্ত ভালোবাসা দিয়ে তিনি আসলে আমাদের দেশের প্রথম উন্নয়নের যে রোল মডেল তৈরি করা, তিনিই আসলে এটা করে দিয়েছেন। খাল খননের মাধ্যমে তিনি এটা শুরু করেছেন। তো আমরা আসলে তার মাধ্যমে দেখেছি যে কিভাবে একটা দেশের উন্নয়নে মানে ঝাঁপিয়ে পড়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে নিজের সশরীরে যে কিভাবে তিনি সকলের সাথে মিশে কাজ শুরু করে দিয়ে সকলকে উজ্জীবিত করতে পারেন কাজ করার জন্য। তো এটাই তার মধ্যে একটা বড় গুণ ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৫.৫টি বছর দায়িত্ব পালন করেন ১৯৭৫ ৭ নভেম্বর থেকে ১৯৮১ সালে ৩০ মে পূর্ব পর্যন্ত। আপনার চেতনায়, আপনার জানায়, বোঝায় এক নজরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সে সময়ের কিছু উন্নয়ন এবং রাজনৈতিক নীতির কিছু খণ্ডচিত্র দর্শকদের জন্য। সে সময়ের উন্নয়ন বলতে আমরা তো অবশ্যই তিনি তখনই আমাদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে শুরুতেই তিনি যে ভূমিকা রেখে চলেছেন যে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কিরকম হবে, সেটাই আসলে ছিল আমাদের প্রথম শিক্ষাক্ষেত্রে উন্নয়নের একটা এগিয়ে চলার একটা বিশ্ববিদ্যালয় গঠন, বয়স্ক শিক্ষার। জি জি জি, এই যে বয়স্ক শিক্ষা বিশ্ববিদ্যালয় যেটা বলছেন, এগুলো তো আছে। আমি আরো যেটা যুক্ত করতে চাই, তিনি সেই সময় থেকে কাজের উপরে, শিক্ষার সাথে যে আমার কাজের সাথে শিক্ষাটা সংশ্লিষ্ট হবে, এই বিষয়টার উপরে আসলে তিনি সেই সময় থেকে জোর দিয়েছেন এবং আমাদেরকে তিনিই পথ দেখিয়েছেন আসলে। জি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশ থেকে আমাদের জনগণকে জনসম্পদে পরিণত করার জন্য বিশ্বে রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা করেন, রেমিটেন্স আনার ব্যবস্থাটি তিনি করেন। এদেশ থেকে এদেশের সাধারণ জনগণকে, এদিকে শ্রমিকদেরকে শ্রমবাজারে, বিশ্ব শ্রমবাজারে উপস্থাপন করে যে শ্রম বাজার নীতি তিনি করলেন, যে শ্রম যুদ্ধ তিনি করলেন, যে রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা তিনি করলেন, যে রেমিটেন্স যোদ্ধা তিনি সৃষ্টি করলেন, সেই থেকে আজকে সারা বিশ্বে প্রায় ১,২০,০০,০০০-এর অধিক রেমিটেন্স যোদ্ধা কিন্তু ছড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখতে পেলাম, বিশ্ব থেকে সারা দেশ, বিশ্ব থেকে কিন্তু রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স শাটডাউন করে কিন্তু শেখ হাসিনার পতন ত্বরান্বিত করেছে। সেক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধারা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে আছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কিভাবে অন করে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বা রেমিটেন্স ফাদার হিসেবে স্বীকৃতি দিবে কিনা, সেদিন আর দূরে আছে কিনা? না, নিশ্চয়ই সেদিন আর দূরে নেই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, বর্তমানের বাংলাদেশ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে এবং ওন করে আগামীর বাংলাদেশও করবে। আমরা দেখেছি আসলে যে যারা আমাদের প্রবাসী, তারা আসলে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বলেই তারা কিন্তু স্বৈরাচার পতনের আন্দোলনে তারা তাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে কিভাবে তারা জিয়াউর রহমানের আদর্শকে তারা তাদের নিজেদের আদর্শ বলে মনে করে। জি, ৮১-৩০ মের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করার পর তার প্রিয় সহধর্মিণী ম্যাডাম খালেদা জিয়া রাজপথে আসলেন। দুটি ছোট সন্তানকে তিনি রাখলেন, রাজপথে তিনি নামলেন, নেতৃত্ব দিলেন। নেতৃত্বের গুণ হিসাবে তাকে ৪টি গুণে গুণান্বিত করা হয়: দেশনেত্রী, আপসের নেত্রী, দেশমাতা এবং গণতন্ত্রের মাতা। আপনি একজন নারী হিসেবে ম্যাডাম খালেদা জিয়ার এই যে ত্যাগকে আপনি কিভাবে দেখেন? দুজন ছোট সন্তানকে রেখে বিধবার বেশে, বিধবার শাড়ি পরিহিত হিসেবে রাজপথে যেভাবে নামলেন, নেতাকর্মীদেরকে যেভাবে তিনি দায়িত্বে আনলেন, তৃণমূলের ত্যাগী নেতাদেরকে যেভাবে তিনি গুরুত্ব দিলেন, মানুষের মাঝে তিনি নিজেকে যেভাবে ছড়িয়ে দিলেন, তৃণমূলের মানুষ তাকে যেভাবে আলিঙ্গন করলেন, যার কারণে তিনি অবিস্মরণীয় একজন নেতৃত্ব হিসাবে তিনি গড়ে তুললেন। এই যে নেতৃত্বের গুণগুলিকে আপনি আপনার জায়গা থেকে আসলে কিভাবে উল্লেখ করতে চান? আমি তাকে সবার আগে যেটা বলতে চাই, তিনি একজন আপসহীন একজন নেত্রী, গণতন্ত্রের রক্ষার ক্ষেত্রে তিনি আপসহীন, এবং শুধুমাত্র আপসহীন নয়, তিনি সারা বিশ্বের একজন মানবতাবাদী নেত্রী হিসেবে তিনি আসলে স্বীকৃত। তাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়। এবং আমরা যেটা দেখি আসলে তিনি
তার পরিবারের আগে সবকিছুর আগে তিনি দেশকে দেখেছেন। এই যে উদারনৈতিক একটা বিষয়, এত এত উদার হওয়া, এতটা মহৎ হৃদয়ের অধিকারী হওয়া, এটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার, যেটা আমরা ম্যাডাম খালেদা জিয়ার কাছে দেখি। এবং আমাদের তার কাছে আমাদের সবচেয়ে শিখার যে বিষয়টা, আমি দেখি অনেক ডক্টরেট ডিগ্রিধারীও এই বিষয়টি থাকে না যে আচরণের বহিঃপ্রকাশ কি হবে। তার কাছে সবচেয়ে শিক্ষণীয় বিষয়, চরম অস্থির মুহূর্তেও তিনি খুব শান্ত, ধৈর্যশীল এবং নীতিতে অটল থাকা। তাহলে রাজনীতিতে একটি কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে নাকি নৈতিকতা থাকতে নেই, রাজনীতিতে মুহূর্তে টিটপটাং দেওয়া যায়, মুহূর্তে পরিবর্তন করা যায়, এতে নাকি রাজনীতিবিদদের চরিত্র নষ্ট হয় না, এটাই উচিত? নাকি রাজনীতিতে নীতি বলে কিছু কথা আছে, শেষ কথা বলতে কিছু একটা আছে, কথা দিলে কথা রাখতে হয়, জনগণের কাছে যদি প্রতিশ্রুতি দিতে হয়, যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হয়, এটি আসলে রাজনীতির মূল নীতি কিনা, যেটি ম্যাডাম খালেদা জিয়া করেছেন। আরেকজন নেত্রী সকালে একটি বলেছেন, তো বিকালে সেটি পাল্টে দিয়েছেন, যার কারণে তিনি ইতিহাস থেকে একেবারে ইতিহাসের চরমতম নিম্নে চলে গেছেন নীতি না রাখার কারণে। আর ম্যাডাম খালেদা নীতির সাথে থাকার কারণে এখন তিনি ইতিহাস তৈরি করেছেন, এখন তাকে শ্রদ্ধা করা হচ্ছে। তাহলে রাজনীতিতে নীতির গুরুত্বটা আসলে কতটুকু? অবশ্যই যে ভাই, নীতির গুরুত্ব অবশ্যই আছে। নীতি না থাকলে তো রাজনীতিই থাকে না। রাজনীতির সাথে নীতি শব্দটি যুক্ত, এবং যার রাজনীতিতে নীতিটা জড়িত আছে তাকে আসলে দিন শেষে পালাতে হয় না। সরকার আসবে যাবে, দলের পরিবর্তন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু ক্ষমতার পরিবর্তন হলে কাদেরকে পালিয়ে যেতে হয়? যাদের নীতি নাই, যারা নীতির ভ্রষ্ট, যারা চোর, যারা পকেট ভারী করে, তাদেরকে হচ্ছে ক্ষমতার পালাবদলের সাথে সাথে তাদেরকে সহ পালিয়ে যেতে হয়। আমরা আওয়ামী লীগকে দেখেছি, একেবারে ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, টপ মোস্ট পজিশন হোল্ডার, মন্ত্রী, এমপি, সবাই শুদ্ধ তারা পালিয়ে গিয়েছেন। তার মানে এটাই প্রমাণ করে যে তাদের কারোর মধ্যে আসলে নীতি ছিল না। আর যেটা আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কাছে সেই নীতিটা ছিল বলে আমাদের কঠিন সময়ে, এই যে 17 বছর কি নিপীড়নের শিকার হয়েছি আমরা, তারপরও কিন্তু তিনি তার নীতিতে অটল থাকার কারণে তাকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়নি। তার এই নীতি দিল তাকে অনেক, তার জন্য অনেক প্রীতি, তিনি তৈরি করলেন অনেক স্মৃতি। সেই স্মৃতির ভিত্তিতে ম্যাডাম খালেদা জিয়ার বাংলাদেশ এখন তৈরি হচ্ছে। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান তৃণমূল থেকে লাইক ফাদার লাইক চাইল্ড হিসাবে মাঠে ময়দানে চলে তৃণমূলের কমিটির মাধ্যম দিয়ে তৃণমূলকে উজ্জীবিত করে সেই 2000 সালের পর থেকে অদ্যাবধি প্রায় 24টি বছর তিনি একচ্ছত্রভাবে রাজপথে আছেন এবং তৃণমূলের মাধ্যমে তিনি তৃণমূলের জননন্দিত নেতৃত্ব হয়ে উঠেছেন। আওয়ামী লীগ তাদের আমলে বারবার তারেক রহমানের ব্যাপারে কমপ্লেন করেছে, তারেক রহমানের নাকি তৃণমূলের কোনো যোগ্যতা নাই, একবারে নাকি বড় পদে দেওয়া হয়েছে। আসলে কি তাই? ইতিহাস বলছে যে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির 1 নম্বর সদস্য হিসাবে তারেক রহমান সেই 2000 সালেই তিনি নেতৃত্ব গঠন করেন এবং আস্তে আস্তে ধাপে ধাপে তার নেতৃত্ব গুণের কারণে তাকে দল আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। সেক্ষেত্রে ওই যে গাবতলী উপজেলার 1 নম্বর সদস্য থেকে শুরু করে চেয়ারপারসন হওয়া পর্যন্ত তার যে যোগ্যতাগুলি, এই যোগ্যতার ভয়টি আওয়ামী লীগ আসলে ব্যাপকভাবে পেয়েছিল কিনা, এই ভয়ই তারেক রহমানের ব্যাপারে সবসময় বিষোদ্গার করে গেছে কিনা? আসলে ভয় তো অবশ্যই পেয়েছিল, ভয় থেকেই হচ্ছে যত রকম ভাবে পেরেছে তারেক রহমানকে তারা দেশ থেকে দেশ পরিত্যাগে আসলে তারা বাধ্য করেছে। আর আমি এক্ষেত্রে বলবো তারেক রহমান অত্যন্ত সুচিন্তিত, সুদক্ষ একজন নেতৃত্ব, যে দেশে না থেকেও দেশের বাইরে থেকে আমাদের তৃণমূল থেকে শুরু করে আমাদের টপমোস্ট পজিশন পর্যন্ত, আমাদের জেলা বিভাগ কেন্দ্র পর্যন্ত তিনি সকল জায়গায় বিএনপিকে অত্যন্ত সুসংগঠিত করে রেখেছেন এখনো পর্যন্ত। আর যেই কারণে সুসংগঠিত আমরা ছিলাম বলেই আমরা কিন্তু এক দফার আদায়ে সরকারকে পটানোর যে আন্দোলন, যে 24-এর মুভমেন্ট, আমরা এখানে কিন্তু সফল হয়েছি তার অত্যন্ত সুদক্ষ নেতৃত্বের কারণে। কিন্তু এক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওন করেছে। সংসদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল ধরনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করেছে, বিএনপির নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান করেছে। ব্যাপারটি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বিএনপিরই কোনো রাজনৈতিক উপদেষ্টা। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতা যখন দায়িত্বে বসালো, তখন তিনি বিল ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় হঠাৎ করে তিনি একটা ছেলের নাম বললেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড। এই কথাটিগুলি নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক ভাবনা হচ্ছে। আপনি কি মনে করছেন 90% আন্দোলনের একটা ভিত্তি তৈরি করার উপরে 10% ছাত্র জনতার সন্নিবেশের ভিত্তিতে যে আন্দোলনটি ফ্লো তৈরি হলো এবং সফলতা আসলো, সেক্ষেত্রে মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান কি 90% উপরে বিচার করে বলা উচিত নাকি 10% উপরে বিচার করে বলা উচিত?
এটা আসলে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ডিপ্লোম্যাটিক কথা ছিল, উপস্থাপন ছিল। তো সারা দেশের জানে, সারা বাংলাদেশের মানুষ জানে আসলে এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই জনতা কারা। ছাত্রদের সাথে যে জনতা, এরা কিন্তু 17 বছরের নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত জনতা। এরা কিন্তু ছাত্র হচ্ছে সন্তান, জনতা হচ্ছে পিতা, ছাত্র হচ্ছে সন্তান, জনতা হচ্ছে মাতা। ইয়েস। তো এখন একজন ছাত্র কখন সামনে দাঁড়াতে পেরেছে? যখন তার পিছনে আরো শক্তি ছিল, তার পারিবারিক শক্তি ছিল। এই পারিবারিক শক্তিটা পুরোটাই কিন্তু বিএনপির শক্তি, পুরোটা কিন্তু বিএনপি এবং ছাত্র একসাথে হয়ে কিন্তু তারা মাঠে নেমেছে। আমি আমার কথা বলি, আমার সন্তান 10ম শ্রেণীর ছাত্র, রাজকুতুরা মডেল কলেজের, তাকে সাথে নিয়ে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র, এখানে আরো আশেপাশে আরো ইউনিভার্সিটি আছে, এদেরকে সাথে নিয়ে আমি কিন্তু এই যে উত্তরা বিএনএস সেন্টারের নেতৃত্বে আমি ছিলাম। আমার সাথে যে আমার একদম পাশে থেকে 18 জুলাই যে 19 জুলাই জুবায়ের মারা যায়, জুবায়ের কিন্তু বিএনপির একজন কর্মী, সেই সাথে একদম সাথেই ছিলাম কিন্তু আমি, সেই সাথে আমিও কিন্তু আহত হই। তো এই যে, এবং ওই সেদিন 19 জুলাই এই রোডে আরো 4 জন মারা যায়, আরো 4 জন শহীদ হয়। এই যারা শহীদ শাহাদাত বরণ করেছেন, এই 4 জনের মধ্যে 4 জনেই কিন্তু বিএনপির কর্মী ছিলেন। তাহলে এই ছাত্ররা আজকে যারা ছাত্র জনতার আন্দোলনকে, জনতাকে বিচ্ছিন্ন করতে চায়, ছাত্রদেরকে আলাদা করতে চায়, এই ছাত্র আলাদা, আসলে কি ছাত্ররা বিচ্ছিন্ন কেউ না? আমি মনে করি 90%-এরও বেশি ছাত্ররা এরা হলো বিএনপি ঘরানার সন্তান। এবং তারা কেন বিপ্লবী হয়ে উঠেছে? তাদের পিতামাতা, তাদের পরিবার পরিজন নিগৃহীত, নিপীড়িত ছিল বলেই এরা বিপ্লবী হয়ে উঠেছে। ইতিহাসে দেখবেন কখনোই কিন্তু সুবিধাভোগী শ্রেণী কখনোই রাস্তায় নামে না। একজন সুবিধাভোগী ছাত্র কখনোই রাস্তায় নামবে না, বিপ্লবী হবে না। সে তার ফ্যামিলিকে দেখেছে, ফ্যামিলি বিপ্লবী হয়ে উঠেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, মা বাবা আদালতে দৌড়াচ্ছে, মা বাবা বঞ্চনার শিকার হচ্ছে, মা বাবা নিগৃহীত শিকার হচ্ছে, সন্তান তার প্রতিবাদ স্বরূপ রাজপথে এসেছে। এটি আমরা দেখেছি যে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিভিন্ন সমন্বয়কের কমিটি আমরা দেখেছি, 10 জন সমন্বয়কের মধ্যে 7 জন 8 জন 10 জনকেই দেখা যাচ্ছে তারা বিএনপির পরিবারের, বা তার পিতা কোনো দায়িত্বে আছে, মাতা কোনো দায়িত্বে আছে। এমন অবস্থায় ছাত্র এবং জনতার যে সম্পর্ক, মিলবন্ধনে বিজয়টি আসলো, তাদের মাধ্যমে মাঝে ফাটল ধারণার যে ষড়যন্ত্রটি হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষেত্রে ছাত্রদের একটু বোঝা দরকার কিনা, গুরুদের আসলে সম্মান করা দরকার না, গুরু চণ্ডালীর ক্ষেত্রে আসলে গুরুত্ব দিলেই আসলে ছাত্র এবং জনতার বৈষম্য দূর হবে কিনা? হ্যাঁ, অবশ্যই যারা সিনিয়র শ্রদ্ধাভাজন তাদেরকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাদের অভিজ্ঞতা আর আজকের যে ছাত্রদের অভিজ্ঞতা দুটো কিন্তু সমান না। তো আমরা অতীতেও দেখেছি যারা হচ্ছে সিনিয়রদের শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, তারা ইতিহাসে অক্ষয় হয়ে আছে। আমরা দেখলাম মাওলানা ভাসানী, তাকে জিয়াউর রহমান তাকে আদর্শ মনে করতেন। সে জিয়াউর রহমানও কিন্তু আজকে আমাদের মণিকোঠায় বহমান, মাওলানা ভাসানীও কিন্তু মণিকোঠায় বহমান। এনারা কিন্তু অক্ষয় না। আর অন্যথায় আমরা যেটা দেখেছি, যারা গুরুজনকে শ্রদ্ধা করেনি, অশ্রদ্ধা করেছে, তারা কিন্তু ইতিহাস থেকে মুছে যাচ্ছে। যেমন বঙ্গবন্ধুকে একরকম সবাইকে জোর করে বলানো হতো যে জাতির পিতা, এটা আমরা যে বন্দুকের ভয়ে যেটা বলে, বন্দুকের ভয়ে সবাই, শাসনের ভয়ে সবাই জাতির পিতা বলছে। আজকে তারা চলে গেছে, আজকে কিন্তু তাকে আর সেই শ্রেষ্ঠ বাঙালি না, তারা এখন বলছে, সবাই বলছে ঘৃণিত বাঙালি। অপরপক্ষে এখনো পর্যন্ত কিন্তু জিয়াউর রহমান কে আমরা সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে এখনো কিন্তু তিনি মানুষের মণিকোঠায় বহমান। তো আমরা যেটা দেখছি, আগামীর যে ঐক্য দেশ গঠনের জন্য যে ঐক্য করা দরকার, সেক্ষেত্রে আমরা একটা উদাহরণই নিই, নিকট উদাহরণ, সেটা হলো 24-এর যে আন্দোলন। এই আন্দোলন কিন্তু কোনো কমিটি ছাড়াই হয়েছে। সব নেতা কর্মীরা কিন্তু যে যার জায়গা থেকে তাদের একটাই উদ্দেশ্য, স্বৈরাচারকে হটাতে হবে। আর এই যে স্বৈরাচারকে হটাতে হবে, এই প্ল্যানটা কিন্তু সে দীর্ঘদিন থেকে আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এটা আমাদেরকে, আমাদের মাথার মধ্যে, আমাদের মননে মগজে কিন্তু তিনি প্রথিত করেছেন যে দেশের সমৃদ্ধি আনতে হলে স্বৈরাচারকে হটাতে হবে। যখন আমরা দেখছি 29শে জুলাই হাসনাত, সার্জিস এবং আসিফ নাহিদ এরা বলছে যে সরকারের সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে, তখন কিন্তু আমরা বিএনপির নেতাকর্মী আমরা যারা ছিলাম, আমাদের কিন্তু কোনো কমিটি ছাড়াই আমরা যে যার জায়গা থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছি এবং আমরা এক দফার কিন্তু অটল ছিলাম। এবং শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আজ উত্তরার বিএনএস সেন্টার থেকে আমি নেতৃত্ব দিয়ে এখান থেকে মিছিল নিয়ে গেছি। আমরা যখন এয়ারপোর্ট পর্যন্ত যাই হেঁটে হেঁটে গণভবনের উদ্দেশ্যে,
তখনও পর্যন্ত আমরা জানি না যে স্বৈরাচার হাসিনার পতন হবে, হাসিনা পালিয়ে যাবে। তারও একটু সামনে এগিয়ে যেতে আমরা শুনি যে হাসিনা পালিয়ে যাচ্ছে। তখনও কিন্তু আমাদের দুপাশে পুলিশ এবং আরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তখনও গুলিবর্ষণ করে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু জীবন বাজি রেখে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, জীবন বাজি রেখে আমরা হয় মরবো না হয় বাঁচবো। হ্যাঁ, এই যে জিয়া ভাই যখন বাইরে বের হতাম ঘর থেকে, আমার বাসার গৃহ পরিচারিকা, আমার গার্ড, এদেরকে বলে যেতাম যদি ফিরে না আসি তাহলে মাফ করে দিও। তার মানে জীবন হাতের মুঠোয় করে আমরা বের হয়েছি, একটাই উদ্দেশ্য, আমরা স্বৈরাচারের পতন ঘটাবো। তখন কিন্তু ছাত্ররা কিন্তু সমঝোতা করে ফেলছিল, ছাত্রদেরকে কিন্তু বন্দুকের নল দেখিয়ে তাদেরকে সমঝোতার পথ কিন্তু তারা সেই কথাটা কিন্তু আদায় করে নিয়েছিল সরকার। আমরা যদি তখন না দাঁড়াতাম তখন কিন্তু ওই জায়গাটাই থেমে যেত। তার মানে আসলে এই যে কৃতিত্ব, এই যে ছাত্ররা যে আজকে কৃতিত্ব নিতে চায়, এটা আসলে কারো একক কৃতিত্ব নয়। আমি বলতে চাই এটা একটা ঐক্যের, সর্বদলীয় সকলের একটা ঐক্যের। আচ্ছা, আপনি যদি বলেন নিকট ইতিহাস, আমি যদি একটু পিছনের ইতিহাসে যাই, বিএনপি 2015 সালে 5 জানুয়ারিতে গণতন্ত্র হত্যা দিবস নামে প্রোগ্রাম শুরু করে এবং 1 দফা বাস্তবায়ন হয় এবং তখন কিন্তু লাগাতার হরতাল শুরু হয়। আওয়ামী লীগ কিন্তু তাদের শাসন আমলে বারবার বলেছিল যে বিএনপির 1 দফা তো এখনো চলছে, শেষ হলো কই? শেষ তো 5ই আগস্ট হলো কিনা? আওয়ামী লীগের তো সাক্ষী দিয়েছে যে 2015 থেকে 2025-24 পর্যন্ত এই যে 10 বছর একটানা সেই 1 দফা তো রয়ে গিয়েছিল। 1 দফা তারেক রহমানের সেই 1 দফা আসলে বাস্তবায়ন হলো, তাহলে 1 দফা তো 9 বছর আগে ঘোষণা হয়ে গেছে। এটি তো আওয়ামী লীগ স্মরণ করছে, তাহলে ছাত্রদের স্মরণ করতে আসলে দ্বিধা কোথায়? অবশ্যই এটা আসলে ছাত্ররা তাদের এখনো তরুণ রক্ত, তারা তাদের কৃতিত্ব নিতে চাচ্ছে, তাদের হচ্ছে জ্ঞানের দূরদর্শিতার অভাবের কারণে আসলে এই বিষয়টা হচ্ছে। এই যে আপনার 5ই আগস্টের আমাদের যে সফলতা 1 দফার, এটা আসলে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের একটা ধারাবাহিক ফল। তো এটা আসলে ছাত্রদের বুঝতে হবে এবং আমি মনে করি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার সাথে একাত্ম হয়ে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে পারি। এবং এখানে হচ্ছে ছাত্রদের জন্য এই জায়গাটা ওপেন করে দেয়া হয়েছে, তারা চাইলে এখানে আরো কিছু পয়েন্ট যুক্ত করতে পারে। আচ্ছা, ছাত্রদের অন্যতম একজন সেরা সমন্বয়ক, অন্যতম একজন আন্দোলনের প্রধান স্টেক কিন্তু ভিপি নূর। তিনি যেভাবে 2018 সালে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ভিপি পর্যন্ত হলেন এবং তারই জুনিয়র ছেলেরা কিন্তু এই আসিফরা, এই নাহিদেরা। সেক্ষেত্রে জনাব তারেক রহমান এই যে ভিপি নূরকে যেভাবে সম্মান করে তার জন্য, তাকে এমপি বানানোর জন্য, তার নির্বাচনী এলাকায় সহযোগিতা করার জন্য বলে দিলেন, রাশেদকে গোপালগঞ্জে তাকে প্রতিষ্ঠা করার জন্য বলে দিলেন, সেক্ষেত্রে জনাব তারেক রহমানকে সম্মান করলে, জনাব তারেক রহমান নেতৃত্বকে ওন করলে বা লালন করলে পুরস্কার যে পাওয়া যায় সেটি তো ভিপি নূর বুঝতে পারছে, রাশেদ বুঝতে পারছে, তাহলে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতেরা বুঝতে আর কত দেরি বলে মনে করছেন? আচ্ছা, আসলে এদেরকে আরো রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করতে হবে বলে আমি মনে করি। আর এই যে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান, তার রক্তই তো আছে মানুষকে শ্রদ্ধা করা, যে যার যোগ্য তাকে সেই জায়গায় বসানো। আপনি দেখেন তিনি কত বড় উদারনৈতিক একজন রাজনীতিবিদ। তিনি বলছেন আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সংসদেও যাই, আমরা কিন্তু জাতীয় সরকার গঠন করব। তার মানে কি, যে যার ভালো কাজ করবে, যে যার জায়গা থেকে কাজ করবে, দেশের প্রয়োজনে আমরা তাকে সেখানে ইনক্লুড করব। এই যে বিষয়টা, এটাই তো আসলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আর এই বিষয়টা আসলে ছাত্রদেরকে বুঝতে হলে তাদেরকে আরো রাজনৈতিক দক্ষতা অর্জন করতে হবে, আরো সময় দিতে হবে। 1.5 মাসের আন্দোলনে আসলে সেক্ষেত্রে বলা যায় কিনা যে তারেক রহমানের শেষ আস্থা ছাত্ররা এটা যদি মনে করে, তাহলে ছাত্রদের জন্য তো অনেক বড় বড় সুসংবাদ থাকবে কিনা? কারণ তারেক রহমানকে আমরা দেখেছি বিগত 18 সালের নির্বাচনে তিনি ত্যাগী নেতাদেরকে কিন্তু বাছাই করে করে মনোনয়ন দিয়েছেন। এক সময় বিএনপিতে কথা ছিল যে বিএনপি ত্যাগী নেতাদেরকে দিয়ে ত্যাগ করিয়ে নেয়, দল করিয়ে নেয় আর হাইব্রিড বা ব্যবসায়ীদেরকে মনোনয়ন দেয়। সেই জায়গা থেকে তারেক রহমান কিন্তু দলে একটা নীতি বা একটা আদর্শ প্রতিষ্ঠা করেছেন যে ত্যাগ করলে পুরস্কৃত হয়, যার কারণে ছাত্ররা এই পুরস্কারে পুরস্কৃত হতে পারে। যেমনি ভিপি নূর এবং রাশেদ পুরস্কারের পর্যায়ে আছেন, তেমনি আসিফেরা, নাহিদেরা বা হাসনাত, সার্জিসারাও পুরস্কৃত হতে পারেন কিনা আপনি মনে করছেন? এই পুরস্কারের, ত্যাগের পুরস্কারের ধারাবাহিকতায় আপনি আপনার ত্যাগের পুরস্কার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলের কাছে পুরস্কৃত হতে পারেন কিনা আপনি কি মনে করছেন? আচ্ছা, তারেক রহমান আসলে বহুদলীয় গণতন্ত্রের জনক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান।
তিনি তার জায়গা থেকে তিনি হচ্ছেন সবার জন্য তার আদর্শে, জিয়াউর রহমানের আদর্শে ভিড়ার সেই সুযোগটা আসলে করে দিচ্ছেন। এখন যেহেতু ছাত্ররা আলাদা একটা রাজনৈতিক দল গঠন করেছে, ওই যে বললাম জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র জনক, এই আলাদা দল গঠন করাটাকেও কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান ওয়েলকাম জানিয়েছেন যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করুক, সমস্যা নাই। কিন্তু এই যে তারা দাবিদার যে এক দফা আন্দোলনে ছাত্রদের কৃতিত্ব, একক কৃতিত্ব, এই বিষয়টা হচ্ছে তাদের বোধগম্যতা আসা প্রয়োজন যে ছাত্ররা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ নয়, আর এই জনগণ হচ্ছে 90%-এরও বেশি বিএনপি। জি, সেক্ষেত্রে জনাব তারেক রহমান এদেশে আসবেন এই প্রত্যাশা করা হচ্ছে এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, নির্বাচন সংস্কার কমিশন ঘোষিত হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন কাজ করছেন, হয়তো কিছুদিন পরে তফসিল ঘোষিত হবে। তফসিল ঘোষিত হলে সবার আকাঙ্ক্ষিত যে ভোটারবিহীন বাংলাদেশ থেকে ভোট প্রিয় বাংলাদেশ গঠন করার জন্য যে প্রত্যাশাটি রয়েছে, সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 1 মিরসরাই সংসদীয় আসনের ক্ষেত্রে দলের কাছে আপনার কি চাওয়া রয়েছে? দলের কাছে আমার প্রত্যাশা, দল এলাকার জন্য এমন একজন জনপ্রতিনিধি নির্বাচন করবে যে এলাকার জন্য তার সততার সাথে কাজ করবে, যে এবং যে এলাকায় থাকে এলাকায় থেকে যে কাজ করবে এবং যার সাথে জনগণের সুসম্পর্ক রয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিছু লোভী, পদ লোভী এবং অর্থ লোভী কিছু নেতার মাধ্যমে, এবং এই নেতারা আমাদের যারা বিতাড়িত তাদেরকে অনুপ্রবেশের মাধ্যমে তাদের দল ভারী করার চেষ্টা করছে, যেটা হচ্ছে আমাদের বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করছে। আমি মনে করি দল এই বিষয়গুলো বিবেচনা করবে, বিবেচনা করে সেখানে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এলাকায় যে এলাকার উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ হবে, সরকার কর্তৃক যে অর্থ বরাদ্দ হবে, সেটা যেন এলাকার জনগণের জন্যই ব্যয় হয়। দল এমন একজনকেই নির্বাচন করবে, মনোনয়ন দিবে, সেক্ষেত্রে আমি আমাকে শতভাগ যোগ্য মনে করছি। আমাকে আমার এলাকার মানুষ চায়, এলাকার মানুষ ভালোবাসে, আর হচ্ছে আমি আমাকে সেখানে জনপ্রতিনিধি হিসাবে উপস্থাপন করার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার এলাকার মানুষ যেন একজন দুর্নীতিবাজ, একজন অর্থলোভী মানুষের কাছ থেকে মুক্তি পায়। আমার এলাকার মানুষ যেন একজন দুর্নীতিবাজ জনপ্রতিনিধির কাছ থেকে যেন মুক্তি পায়। তারা যেন এমন একজন মানুষকে পায় যে বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে পারবে। বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সেই ছাত্রীটি এখন শিক্ষক এবং শিক্ষক সংগঠনের সাথেও আপনি কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে যদি দল মনোনয়ন দেয় এবং আপনি যদি দলের মনোনীত হয়ে বিজয়ী হন, সংসদে আইন প্রণেতা হিসাবে প্রতিনিধিত্বের সুযোগ আপনার থাকে, তাহলে সংসদে গিয়ে শিক্ষার ব্যাপারে, যেহেতু সারা জীবন আপনার শিক্ষা নিয়ে আপনার চিন্তা, কেমন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন বলে আপনি মনে করেন, আর কেমন আধুনিক শিক্ষার বাংলাদেশ বা আধুনিক শিক্ষার সংসদীয় আসন গঠন করার রূপকল্প আপনার থাকবে? ধন্যবাদ জিয়া ভাই, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে একটা জাতিকে গড়ে তুলতে হলে শিক্ষার সমৃদ্ধিকরণের কোনো বিকল্প নাই। এক্ষেত্রে আমি যেটা মনে করি, আমার উচ্চশিক্ষিত অনেক ব্যক্তি থাকবে কিন্তু আমার কর্মসংস্থান থাকবে না, এমনটা যেন না হয়। তাহলে আমার দেশের সন্তানদেরকে আমি এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে, বিশেষ করে আমি আমার এলাকাবাসীর কথা বলবো, আমার এলাকাবাসী যেন একজনও যেন বেকার থাকতে না হয়। আর আসলে এটা একটা এলাকার জন্য না, শিক্ষার সাথে যদি আমি জড়িত হই, আমি যদি শিক্ষা মন্ত্রণালয়ে জড়িত হতে পারি, সারা দেশের জন্য এমন একটা শিক্ষা পদ্ধতি আসলে আমি করতে চাই যেটার মাধ্যমে আমাদের জনগণ, আমাদের বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট মুক্ত হবে, বেকার মুক্ত হবে। তাহলে আমরা এমন একটা সার্টিফিকেট অর্জন করব, শিক্ষা আমাদের এমন হবে যেটা হচ্ছে বাস্তব জীবন ঘনিষ্ঠ। আমি এক সাবজেক্টে পাশ করে অন্য সাবজেক্টে চাকরি করব, যেটা এতদিন হয়ে আসতেছে, এই বিষয়টা যেন না হয়। তাহলে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমাদের কারিকুলামগুলো ওভাবেই সাজাতে হবে এবং সেই চেষ্টাই আমি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে দুই ধরনের শিক্ষা পদ্ধতি, একটা প্রোডাক্টিভ এডুকেশন আর হচ্ছে নন প্রোডাক্টিভ এডুকেশন। প্রোডাক্টিভ এডুকেশনে যে কেউ পড়াশোনা শেষ করার সাথে সাথে সে সকর্মী হতে পারে, গভর্নমেন্ট যদি তাকে চাকরি নাও দেয় তবুও সে নিজেকে যোগ্য করতে পারে বা তার সেই যোগ্যতাটাকে সে ইমপ্লিমেন্টেশন করে সে নিজের এবং পরিবারের দায়িত্ব নিতে পারে। আরেক ধরনের শিক্ষা রয়েছে শুধুমাত্র সার্টিফিকেটধারী শিক্ষা বা কিছু জ্ঞান গর্বের শিক্ষা, বাস্তব কোনো কর্মমুখীতে শিক্ষা থাকে না। এই জায়গা থেকে প্রোডাক্টিভ এডুকেশন বা কেরিয়ার এডুকেশন এটি বিস্তারের ক্ষেত্রে
আমাদের রাষ্ট্রের আসলে চিন্তা কেমন হওয়া দরকার। বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক রহমান যদি এদেশের অন্যতম প্রধান রাষ্ট্রের দায়িত্বশীল হন, সেক্ষেত্রে কেমন শিক্ষানীতি প্রণয়ন করবো বলবেন আপনি মনে করেন? আর প্রোডাক্টিভ এডুকেশনের গুরুত্বের ব্যাপারে আপনার বক্তব্যটাই কেমন থাকবে, আপনাকে যদি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়? যে ভাই, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে জনাব তারেক রহমান বলেই দিয়েছেন, শিক্ষা সংস্কারের কথা বলেছেন এবং সেটা কেমন হবে তিনি বলেছেন। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল স্তর থেকে প্রতিনিধি নিয়ে আমাদের একটা শিক্ষা কমিশন গঠন করা হবে, যার মাধ্যমে আমরা আসলে একটা আগামীর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা যেন আমরা ইন্ট্রোডিউস করতে পারি। এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করা হবে এবং আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ গড়া। তো সেই লক্ষ্যেই আসলে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। জি, বহুল আকাঙ্ক্ষিত সেই তারেক রহমান, যার জন্য আসলে চেতনা বহমান, যার জন্য এদেশের মানুষ প্রত্যাশা করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ছেলেটিকে নিজ মাটিতে দেখতে চায় তৃণমূল জনতা, সাধারণ জনতা এবং ধানের শীষের প্রিয় ভোটাররা। ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসাটি ছিল, সেই ভালোবাসার কারণে রাজপথে সবসময় ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘ বছর পরে তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন, দীর্ঘ বছর পরে সন্তান এবং মায়ের দেখা সাক্ষাৎ হয়েছে, আবেগঘন পরিবেশ দেশবাসী এবং বিশ্বব্যাপী জেনেছে। সেক্ষেত্রে তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া একসাথে অথবা আগে পরে যেই বাই আসুন, তারেক রহমানের জন্য কেমন বাংলাদেশ প্রস্তুত হয়ে আছে? তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন বাংলাদেশের রাজনীতির ফ্লোটা আসলে কেমন হবে? আসলে এটা তো অবশ্যই একটি ঐতিহাসিক দিন হবে, ইতিহাসে স্মরণীয় একটি দিন হবে। সেটার সাথে আমি বলতে চাই, আমরা আসলে দীর্ঘদিন থেকে আমরা এই ঐতিহাসিক মুহূর্তটার জন্য অপেক্ষা করছি। তিনি সুদূর লন্ডনে বসেই তিনি আসলে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তারপরও সরাসরি দেখার, সরাসরি তার কাছে যে নির্দেশনা নেওয়া, সেটার কোনো আসলে বিকল্প নেই। তো আমরা শীঘ্রই প্রত্যাশা করছি তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন এবং সারা বাংলাদেশের মানুষ নতুন উদ্যমে উজ্জীবিত হবে এবং আমরা সবাই 31 দফার আলোকে এই বাংলাদেশটা গঠনের জন্য, এই বাংলাদেশের সমৃদ্ধিকরণের জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনতা, দেশবাসী সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। আমার প্রিয় মিরসরাইবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আপনারা ইতিমধ্যে আমাকে অনেকেই জানিয়েছেন যে এলাকায় যে সমস্ত হানাহানি, দ্বন্দ্ব, গ্রুপিং হচ্ছে, আমি আসলে এই এলাকায় এই সমস্ত কিছু বন্ধ হবে। আপনারা আমাকে প্রত্যাশা করছেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকব এবং আমি প্রত্যাশা করি আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, আপনাদের সকলের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে ছাত্র অবস্থা থেকে মেধার রাজনীতি চর্চা করে যিনি কলেজ প্রতিষ্ঠা করেছেন, একজন শিক্ষক হিসেবে তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। মেধা থাকা সত্ত্বেও বৈষম্যের কারণে, শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শের পরিবার থেকে তিনি বিলং করার কারণে, ছাত্র সংগঠন, ছাত্র দলের সাথে সংযুক্ত থাকার কারণে তাকে সরকারি চাকরিতে পর্যন্ত দেওয়া হয়নি, যার কারণে পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ বা বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে তিনি শিক্ষকতা করে যাচ্ছেন। সেই শিক্ষানুরাগী একজন ব্যক্তিত্বকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে দল গুরুত্ব দিবে কিনা, শিক্ষিত সজ্জন রাজনীতিকের দরকার সংসদে আছে কিনা, বিএনপি শিক্ষিত শিক্ষা অনুরাগী ব্যক্তিদেরকে ওন করে কিনা, পার্লামেন্টের বোর্ডে শিক্ষা বিভাগকে উন্নয়ন করার জন্য শিক্ষার্থীদের বান্ধব বা শিক্ষকদের নয়নের মনি হিসাবে, শিক্ষকদেরকে রিপ্রেজেন্টকারী ব্যক্তি হিসেবে আজকের আলোচকের উপযুক্ততা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে থাকবে কিনা, এই বিষয়গুলি প্রণিধানযোগ্য হিসাবে থাকছে। আজকের আলোচকের ব্যাপারে দলের কাছে তিনি নিজে থেকে যে কথাগুলি বলেছেন বা তৃণমূল যেটি বলছে, তিনি যে শিক্ষা বিভাগ নিয়ে সংস্কারের ব্যাপারটি যেগুলি বলছেন, সেই কথাগুলি গুরুত্ব আরোপ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই আজকের আলোচকের প্রতি দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং পার্লামেন্টের বোর্ড গুরুত্ব দিবেন বলে তৃণমূল এবং সচেতন মহল বিশ্বাস করছে। দর্শক, পরবর্তী নতুন করে আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।